আজকের আমরা ভেক্টরের পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব। এখন আমরা পড়ব যে আপেক্ষিক বেগ কাকে বলে। আপেক্ষিক বেগ একটা বস্তুর বেগের সাপেক্ষে অপর বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলে। তোমরা ধরো দুজন বন্ধু দুটো বাসে যাচ্ছ, পাশাপাশি দুটো বাস একই সঙ্গে ধরো যাচ্ছে। একটা বাস ধরো একটু আসতে যাচ্ছে, ওর থেকে আরেকটা বাস ধরো একটু বেশি স্পিড নিয়ে এগিয়ে যাচ্ছে। এই বাসে যে বসে আছে সে কি দেখবে? সে নিজেকে স্থির দেখবে। আর অপর বাসে যে বসে আছে ও দেখবে যে ও নিজেকে স্থির, আর এই বাসটা যেন আস্তে আস্তে একটু একটু বেগ নিয়ে এগিয়ে যাচ্ছে। এই বাসে যে বন্ধু বসে আছে ও কি দেখবে? ও নিজেকে স্থির দেখবে। আর এই বাসকে যেন দেখবে ও অল্প একটু বেগ নিয়ে আস্তে আস্তে করে পেছনের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ কি না, একটা বস্তুর সাপেক্ষে অপর বস্তুর বেগটা একটু পৃথক হয়ে যাচ্ছে। যে ব্যক্তি রাস্তায় আছে সে কি দেখবে? সে দেখবে এই বাসটা একটা স্পিডে আছে, আর এই বাসটা তার থেকে একটু বেশি স্পিডে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ যার সাপেক্ষে কোনো কিছুর বেগ নির্ণয় করা হবে, দেখছো এখানে আমরা তাহলে যখন কোনো কিছু সাপেক্ষে হয়ে যাচ্ছে তখন তার বেগেরও পরিবর্তন হয়। অর্থাৎ আপেক্ষিক বেগে তার মূল যে বেগ সেটা তার ঠিক আছে, কিন্তু তার আপেক্ষিক বেগের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ একটা বস্তুর বেগের সাপেক্ষে অপর বস্তুর বেগকে আমরা বলছি আপেক্ষিক বেগ। তাহলে আমরা যদি সরলরৈখিক গতির ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক বেগ নির্ণয় করতে গেলে কি করব না, এখানে আমরা দেখলাম যে আমরা এভাবে করতে পারি যে যে বস্তুটার আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে অপর বস্তুর বেগ এর লব্ধি, অর্থাৎ তার বেগের লব্ধিটা কি হবে না, তার বিপরীত মানের সহিত তার লব্ধি। অর্থাৎ এখানে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে তাকে আমরা স্থির দেখছি, অর্থাৎ তার যদি বিপরীত মানের বেগের সহিত অপর বস্তুর বেগ নির্ণয় করি তাহলে ওই বস্তুর বেগটা এই বস্তুর সাপেক্ষে আপেক্ষিক বেগ হবে। ধরো আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করব, তাহলে কি হবে? ধরো একটা বস্তু ইউ বেগে ধনাত্মক এক্স অক্ষের দিকে যাচ্ছে, আর অপর একটা বস্তু ধরো ভি বেগে একইভাবে ধরো ধনাত্মক এক্স অক্ষের দিকে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যে বস্তুর সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে, অর্থাৎ ধরো ইউ, তাহলে এখানে যদি ইউ পজিটিভ হয় ভিও পজিটিভ, কারণ দুজনই এক্স অক্ষের দিকে যাচ্ছে, ধনাত্মক এক্স অক্ষের দিকে। তাহলে যদি আমরা ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি করব না, ইউ এর বিপরীত মানের সহিত, অর্থাৎ এই বস্তুটাকে আমরা স্থির করব। স্থির করতে গেলে কি করতে হবে? এর বিপরীত মান, অর্থাৎ মাইনাস ইউ এর সহিত এর লব্ধি নির্ণয় করব। তাহলে সেক্ষেত্রে ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ কত হবে না, ভি মাইনাস ইউ। ঠিক একইভাবে যদি আমরা বলি যে ভি এর সাপেক্ষে ইউ এর আপেক্ষিক বেগ, তাহলে কি হবে না, ভি এর সাপেক্ষে তাহলে ভি এর বিপরীত মানের সহিত এই বস্তুর বেগের লব্ধি, অর্থাৎ এখানে কি হবে না, ইউ মাইনাস ভি। ধরো ইউ ধনাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছে, আর ভি ধরো, অর্থাৎ দ্বিতীয় বস্তু ধরো ভি বেগে ঋণাত্মক এক্স অক্ষের দিকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে না, আমি যদি বলি ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ, তাহলে দেখো তো এখানে যদি ইউ পজিটিভ হয় তাহলে ভি নেগেটিভ। তাহলে ইউ এর যদি সাপেক্ষে হয় তাহলে ইউ এর কি হবে না, ইউ এর বিপরীত মান, তাহলে এখানে ইউ প্লাস আছে, তাহলে কি হবে মাইনাস ইউ। এর সঙ্গে এটা তো ভি আবার মাইনাস ভি আছে, তাহলে তার লব্ধি, তার মানে মাইনাস ভি মাইনাস ইউ। যদি বলি ভি এর সাপেক্ষে ইউ এর আপেক্ষিক বেগ, এই ক্ষেত্রে তাহলে দেখো ভি এর সাপেক্ষে বলেছি, তাহলে ভি এর বিপরীত মান কত, এখানে মাইনাস ভি হচ্ছে, যেহেতু এটা ঋণাত্মক এক্স অক্ষের দিকে আছে, আমরা এপাশে যদি প্লাস ধরি তাহলে বিপরীত দিকে মাইনাস ধরেছি। তাহলে এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে তাহলে মাইনাস ভি, আর তাহলে তার বিপরীত মান কি হবে ভি, আর এটা আমাদের কি আছে ধনাত্মক এক্স অক্ষের দিকে আছে, তাহলে তার লব্ধি কি হবে না প্লাস ইউ। তাহলে কি হবে ভি প্লাস ইউ। এইভাবে অর্থাৎ যে বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে যার সাপেক্ষে
তার বিপরীত, তার বেগের বিপরীত মানের সহিত অপর বস্তুর বেগের লব্ধি নির্ণয় করতে হবে। তাহলে আমরা সরলরৈখিক গতির ক্ষেত্রে আমাদের এখানে আমরা কি হবে না তাদের আপেক্ষিক বেগ নির্ণয় করতে পারব। এবার আমি কোনো ব্যক্তি ধরো রাস্তা বরাবর যাচ্ছে, সাইকেল নিয়ে যেতে পারে, হেঁটে যেতে পারে, আর বৃষ্টি ধরো উলম্ব হয়ে পড়ছে, অর্থাৎ একটা যদি অনুভূমিকভাবে গতিশীল অন্যটা উলম্বভাবে গতিশীল, এক্ষেত্রে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হলে কি করব? ধরো আমরা বৃষ্টি ও ব্যক্তির মধ্যে আপেক্ষিক বেগ, ব্যক্তির ক্ষেত্রে আপেক্ষিক বেগ নির্ণয়, আপেক্ষিক বেগ নির্ণয়। দেখো আমি ধরলাম ব্যক্তি ইউ বেগে ধনাত্মক এক্স অক্ষের দিকে যাচ্ছে, আর বৃষ্টি ধরো ভি বেগে নিচের দিকে পড়ছে। তাহলে ব্যক্তি ধরো সাইকেল নিয়ে যাচ্ছে, তাহলে যদি যায় তাহলে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব? ধরো এখানে আমাদের কি হবে না, ইউ যেহেতু ব্যক্তির সাপেক্ষে বলেছি, তাহলে ইউর বেগটা আমরা কি করব, তার বিপরীত মান। তাহলে কোনটা হলো এইটা, তার সঙ্গে এর লব্ধি, অর্থাৎ এখানে সামান্তরিক, যদিও এটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যদি দুটো বাহু সমান হয় হবে, তাহলে কি হবে, এইটা হবে তার লব্ধি। তাহলে এটা হলো ইউ, এইটা ভি। তাহলে এখানে লব্ধি বেগ ডব্লিউ সমান কত? তাহলে ডব্লিউ সমান √ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টুয়াইস ইউ কস 90 ডিগ্রি, তার মানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। যদি বলে বৃষ্টির সঙ্গে কতটা কোণে আনত হয়ে পড়ছে, তাহলে উলম্ব হবে, সেটা যদি পড়ছিল তাহলে উলম্ব রেখার সঙ্গে কতটা আমি ধরলাম এইটা থিটা, তাহলে ট্যান থিটা সমান কত? তাহলে ট্যান থিটা সমান, তাহলে এটা ইউ, দ্যাট ইজ ইকুয়াল টু ইউ বাই ভি, বা থিটা সমান ট্যান ইনভার্স ইউ বাই ভি। ভালো করে মাথায় রাখো। আবার কখনো কখনো বলতে পারে যে না, ব্যক্তির সঙ্গে কতটা আনত হয়ে পড়ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে আমরা ধরো ব্যক্তির সঙ্গে যদি হয় তাহলে আমরা ধরো এটা ধরলাম ফাই, ব্যক্তির সঙ্গে কতটা কোণে আনত হয়ে পড়ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, যেভাবে কোশ্চেন থাকবে অর্থাৎ প্রবলেম যেভাবে থাকবে সেভাবে আমাদের করতে হবে। তাহলে ট্যান ফাই সমান কত হবে, এটা ভি, তাহলে এটা কি হবে ভি বাই ভি, এটা ভি বাই ইউ, বা সেক্ষেত্রে ফাই সমান হবে ট্যান ইনভার্স ভি বাই ইউ। তাহলে এটা বোঝা গেল। তাহলে লব্ধি বেগটা আমরা কিভাবে নির্ণয় করলাম? আমাদের যেহেতু পরস্পর দুটো লম্বভাবে আছে, তাহলে সেক্ষেত্রে তাদের লব্ধিটা কি হলো না, ডব্লিউ সমান √ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এখানে একটু ছবিটা আমি যদি আঁকি, ধরো সাইকেল আর ওই একটু জোরে সাইকেল চালাচ্ছে, তাহলে কি হবে, অর্থাৎ এই বেগটা মানটা কিভাবে বাড়বে, ধরো একটু জোরে চালালো, তাহলে কি হবে দেখো তো, তাহলে এই লব্ধিটা কোনটা হবে, অর্থাৎ এইটা। তাহলে আগে যখন বৃষ্টিটা সাইকেল আরোহীর কাছে এই কোণে আসছিল, এখন দেখছি আরো তির্যক ভাবে আসছে যত স্পিড বাড়িয়েছে। তোমরা যখন বাড়ি থেকে বেরো সাইকেল নিয়ে, ধরো বৃষ্টি পড়ছে, এখন বর্ষাকাল, ধরো বৃষ্টি পড়ছে, তুমি যখন একদম সাইকেলে দাঁড়িয়ে থাকো দেখবে ছাতাটা একদম মাথার উপরে, যদি বাতাস না হয় ছাতাটা মাথার উপরে ধরে আছো, ভিজছো না। এবার ধরো সাইকেল চালানো শুরু করেছো, যখন সাইকেল চালানো শুরু করেছো তখন কি হবে, তোমাকে দেখবে সাইকেলের সামনের দিকে একটু ছাতাটা সামনের দিকে আর করে ধরতে হচ্ছে। যত তুমি স্পিড বাড়াবে দেখবে ছাতাটা, তুমি যে স্পিড যত বাড়াচ্ছ ছাতাটা তোমায় কি করতে হচ্ছে আরো বেশি, কারণ তোমার এখানটায় আপেক্ষিক বেগটা অর্থাৎ বৃষ্টির আপেক্ষিক বেগটা তত তির্যক হয়ে যাচ্ছে, তোমাকে এই আনত কোণটা তত বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে না, তোমাকে সাইকেলে ততটাই সামনের দিকে দেখবে, যত স্পিডে চালাও তত সামনের দিকে ছাতাটা ধরতে হয়। এইটা হলো বৃষ্টি এবং ব্যক্তির মধ্যে আপেক্ষিক বেগ নির্ণয় করার সূত্র। নিশ্চয়ই পারবে তোমরা। আরেকটা হয় আমাদের বাস্তব ক্ষেত্রে, সেটা হচ্ছে নদীতে যখন নৌকো চালানো হয়। ধরো এমনি যদি স্থির নদী হয়, যেরকম কম হয়, হয় জোয়ার নালে ভাটা হবে, একদম স্থির অবস্থায় যদি থাকে, তাহলে একটা নৌকো বা কোনো পদার্থকে যদি ছেড়ে দিই সে ভেসে থাকবে একদম সমান হবে, নৌকোটা সোজাসুজি চলে যেতে পারবে। কিন্তু ধরো স্রোতের বেগ আছে, জোয়ার বা ভাটা, যদি বেগ থাকে তাহলে দেখবে যদি নৌকোটা সোজাসুজি চালনা করে
তাহলে ও দেখবে হয় স্রোতের যেদিকে আছে সেই পাশে তাকে টেনে নিয়ে চলে যাবে, যেই পাশে স্রোতের টান আছে সেই পাশে তাকে টেনে নিয়ে চলে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে ওকে যদি ধরো এইভাবে নদীতে ধরো ইউ বেগে এরকম ভাবে স্রোতে যাচ্ছে, এখন এখানে ধরো নদীর অপর পা, ধরো এটার দূরত্ব আমরা ধরে নিলাম ডি, এই নদীটা সোজা আড়াআড়ি ডিস্টেন্সটা হলো ধরো ডি। এখন আমি যদি একটা নৌকোকে এখান থেকে এই পারে নিয়ে যেতে চাই, তাহলে একে যদি সোজা চালনা করি তাহলে এই বেগ আর এই বেগের লব্ধি কি হবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আমাকে যদি সোজাসুজি অপর তীরে পৌঁছতে হয় তাহলে আমাকে কি করতে হবে, একটা কোণে আনত হয়ে চালনা করতে হবে ভি বেগে, যাতে এই দুটো বেগের লব্ধি বেগ কি হয় না এই বেগটা হয়। তাহলে আমরা কি করব, তাহলে আমরা বিপরীত দিকে পৌঁছতে পারবো। তাহলে দেখো প্রথমে আমি ধরো ন্যূনতম দূরত্বে নদীটা আমাকে পেরোতে হবে। ন্যূনতম দূরত্বে যদি নদী পেরোতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ধরো আমরা এই পাড়ের এই ধরো লম্ব দিকের সঙ্গে আমরা ধরো থিটা কোণে আনত করে নৌকোটাকে চালনা করলাম। তাহলে এই উপাংশটা কি হবে, ভি সাইন থিটা, আর এই উপাংশটা কি হবে ভি কস থিটা। যদি সোজাসুজি এই তীরে পৌঁছতে হয় তাহলে এই পাশে যে স্রোতের টান যেটা আছে, ইউ বেগে যে টানটা আছে, এই টানটাকে প্রশমিত করে দিতে হবে কি এই বেগটা দিয়ে, এই বেগের উপাংশটা দিয়ে। অর্থাৎ সেক্ষেত্রে কি হবে না ইউ সমান ভি সাইন থিটা হবে, বা থিটা সাইন থিটা সমান ইউ বাই ভি, বা থিটা সমান সাইন ইনভার্স ইউ বাই ভি। অর্থাৎ আমাদের সোজাসুজি বিপরীত তীরে পৌঁছতে গেলে কতটা কোণে আনত করে চালনা করতে হবে না, সেক্ষেত্রে আমরা লম্ব দিকের সঙ্গে আমরা থিটা কোণে বলেছি। কেউ যদি বলো যে পাড়ের সঙ্গে থিটা কোণে করতে হবে, সেই পাড়ের সঙ্গে থিটা কোণ করতে হলে ঠিক সেভাবে উপাংশ দুটো বিভক্ত করতে হবে। পাড়ের সঙ্গে যদি আমরা থিটা কোণ করি তাহলে এটা কি হয়ে যাবে ভি কস থিটা হয়ে যাবে, এটা ভি সাইন থিটা হয়ে যাবে, তখন ইউ এর মানটা ভি কস থিটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে সেইভাবে পাড়ের সঙ্গে যদি আমরা ধরো আমরা বললাম যে আমরা পাড়ের সঙ্গে ফাই কোণে আনত করে চালনা করবো, তাহলে এখানে কি হয়ে যাবে বলতো, এটা ফাই যদি হয় তাহলে এটা কি হয়ে যাবে ভি কস ফাই, কারণ একটু আগে আমরা করেছি উপাংশ, আগের দিন আমরা করেছি উপাংশ ভেক্টরের ক্ষেত্রে থিটা সংলগ্ন বাহু কস, থিটা থেকে দূরবর্তী বাহু সাইন, তাকে এখানে আমরা থিটা ধরেছিলাম, তাহলে থিটা সংলগ্ন বাহু হয়েছে কস, থিটা দূরবর্তী বাহু হয়েছে সাইন। এখন এইটা ফাই ধরেছি, তাহলে ফাই সংলগ্ন বাহু কি হবে কস, আর ফাই থেকে দূরবর্তী বাহু কি হয়ে যাবে ভি কস ফাই। তাহলে সেক্ষেত্রে তাহলে ইউ সমান কত হয়ে যাবে, ইউ সমান ভি কস ফাই, তাহলে কস ফাই সমান কত হয়ে যাবে ইউ বাই ভি, বা ফাই সমান কস ইউনিভার্স ইউ বাই ভি। অর্থাৎ কেউ যদি বলে যে লম্ব দিকের সঙ্গে সে থিটা কোণ করে চালনা করেছে, তার মানও যা হবে থিটা কোণটা এখানেও ঠিক একইভাবে আমরা যদি এই কোণটা ফাই কোণে যদি চালনা করি তাহলে এই কোণটা যা হবে দুটো মাইনাস করলে এই কোণটার মান এই কোণটার মান দুটো, এই কোণটা যা বেরোবে ঠিক একইভাবে যখন এই কোণটা আমরা নির্ণয় করেছি তাহলে 90 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিয়ে দিলে এই কোণটার মান একই বেরোবে। তাহলে এইটা হলো আমাদের মূল কাজ। আমাদের তাহলে মূল কাজ কি হলো না, যদি সোজাসুজি বিপরীত তীরে পৌঁছতে হয় তাহলে থিটা কোণ করে বা ফাই কোণ করে এমনভাবে চালনা করতে হবে যাতে এই ইউ বেগটা, এই উপাংশটা যেন এই ইউ বেগের উপাংশ অর্থাৎ যে স্রোতের বেগ সেটাকে যেন প্রশমিত করে দেয়। এইটা হলো আমাদের সোজাসুজি বিপরীত তীরে পৌঁছানো। আর বিপরীত তীরে পৌঁছতে সময় কত লাগবে না, সময় ধরো লাগলো টি, তাহলে সময় টি সমান কত হবে না, এটা ডিস্টেন্স কত ডি, কোন বেগ নিয়ে পাশে যাচ্ছে ভি কস থিটা নিয়ে, তাহলে ডি বাই ভি কস থিটা। ব্যাস এইটাই হলো আমাদের ওই তীরে পৌঁছানোর সময়। এবার আমাদের বলছে যে না ন্যূনতম সময়ে পৌঁছতে হবে। এটা যেরকম আমরা ন্যূনতম দূরত্বে পৌঁছেছি, অর্থাৎ একদম আমরা এমনভাবে চালনা করেছি এই স্রোতের বেগ আর নৌকো বেগের লব্ধি সোজাসুজি লম্ব হবে এই দিকে নিয়ে গেছে। এবার বললো যে না
আমার কোথায় যাবে জানা দরকার নেই, কিন্তু যেন সব থেকে কম সময় বিপরীত তীরে গিয়ে পৌঁছয়। তাহলে কি হবে? তাহলে যে সময়টা আছে এই সময়টাকে আমাদের কি করতে হবে না, এই সময়ের মানটা আমাদের মিনিমাম হতে হবে। মিনিমাম কি হবে? এখানে ডি ডিস্টেন্স, এটা ডিটা আমাদের ফিক্সড আছে, আমি ভি চালনা করেছি, তাহলে এখানে কস থিটার মানটা কি হতে হবে? সর্বোচ্চ হতে হবে। কস থিটার মান সর্বোচ্চ হলে টি এর মান কি হবে? সর্বনিম্ন হবে। তাহলে ন্যূনতম সময়ে যদি হয়, ন্যূনতম সময়ে নদী পেরোতে হলে cos থিটা সমান কত হতে হবে? cos থিটা সমান সর্বোচ্চ মান 1, দ্যাট ইজ ইকুয়াল টু cos 0 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হবে? 0 ডিগ্রি। অর্থাৎ আমি একদম আড়াআড়িভাবে নৌকোটাকে চালনা করে রাখবো, ওকে টেনে হয়তো পাশে নিয়ে চলে যাবে, কিন্তু আমি থিটা অর্থাৎ 0 কোণ, আমি কোনো কোণ করবো না, আমি নৌকোটাকে সোজা মুখে রেখে চালনা করব, ও ন্যূনতম সময়ে ওই তীরে গিয়ে পৌঁছে যাবে। এটা হলো আমাদের নদীতে ন্যূনতম দূরত্বে এবং ন্যূনতম সময়ে আমরা কিভাবে পেরোবো। এই দুটো বোঝা থাকলে তোমরা অঙ্কগুলো সহজে করতে পারবে। আমরা পরবর্তী সময় অঙ্ক নিয়ে আলোচনা করব, চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব, বিভিন্ন কিভাবে কোন পদ্ধতিতে অঙ্কগুলো করা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা ভেক্টরের আরেকটা পার্টে যাব, সেটা হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। ধরো এক্স ওয়াই জেড তিনটে অক্ষ বরাবর আমরা একটা বিন্দু পি, একটা ধরো পজিশন ভেক্টর আমরা দিলাম, তা এর ধরো স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হলো। তাহলে এই অবস্থায় আমাদের কি করতে হবে না, স্থানাঙ্কের সাহায্যে আমাদের ভেক্টরটাকে প্রকাশ করতে হবে। ধরো এটা ও, তাহলে আমাদের ভেক্টরটা কি হবে? ওপি। তাহলে এই ওপির মানটা আমাদের বের করতে হবে এক্স ওয়াই জেড দিয়ে। এখন আমরা একক ভেক্টর বলবো। তোমরা ক্লাস 10-এ যখন গ্র্যাফ করো তখন তোমাদের এরকম ছিল যে ধরো এক্স অক্ষ বরাবর একটা ক্ষুদ্রতম এক ঘর সমান এত একক, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান এত একক বলে তুমি ধরো এই পাশে 5 ঘর গেলে বা 10 ঘর গেলে, তাহলে তুমি কত একক কত দূরত্ব গেছো? ধরো এখানে একটা ঘর 3 সেন্টিমিটার, 10 ঘর গেছো, তার মানে 30 সেন্টিমিটার পৌঁছেছো। তাহলে ওই যে ক্ষুদ্রতম এক ঘর, ওইটার মানে কি তার এককটা। এখানেও ঠিক একইভাবে তার ক্ষুদ্রতম এক ঘরের মান যেটা আছে সেটা দিয়ে তুমি ওইটার গুণ করেছো। এখানে আমরা ঠিক একইভাবে কি করব না, ভেক্টরের ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর তার একক ভেক্টরকে আমরা বলি আই, ওয়াই অক্ষ বরাবর তার একক ভেক্টরকে আমরা বলি জে, এই ক্যাপ দিচ্ছি মানে এটা একক ভেক্টর বোঝাচ্ছে, এবং জেড অক্ষ বরাবর তার একক ভেক্টরকে আমরা বলছি কে। তাহলে এই যে আর, যদি এটা ভেক্টর হয় তাহলে আর ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব? তোমরা যেরকম ওই ঘরটার মান যত বলতে, এক একটা ঘরের ইউনিট যত বলতে, সেটা দিয়ে গুণ করতে। এখানে আমার এই একক এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত? আই। তাহলে কি হবে? এক্স ইন্টু আই প্লাস ওয়াই ইন্টু জে প্লাস জেড ইন্টু কে। এইটা হলো আমাদের এই ভেক্টরটা ওপি ইকুয়াল টু আর ইকুয়াল টু এক্স আই ওয়াই জে জেড কে। এর যদি পরম মান বলি তাহলে পরম মান কত না, ওপি এর পরম মান ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে স্থানাঙ্ক ভেক্টর, এই স্থানাঙ্ক ভেক্টর তাহলে যে কোনো যদি আমাদের স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা তাকে ভেক্টর রূপে প্রকাশ করতে পারবো। ধরো আমাদের এই একটা ভেক্টর দিল x1i প্লাস y1j প্লাস z1k, বি একটা ভেক্টর দিল x2i প্লাস y2j প্লাস z2k। এখন এই যে দুটো ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুটো ভেক্টরের আমরা যোগ করব। তাহলে কি হবে না, এ প্লাস বি ইকুয়াল টু, তাহলে আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে যোগ হবে। তাহলে কি হবে x1 প্লাস x2 ইন্টু আই প্লাস y1 প্লাস y2 ইন্টু জে
প্লাস z1 প্লাস z2 ইন্টু কে। যদি আমাদের বলে যে পরম মান কত, রুট ওভার x1 প্লাস x2 হোল স্কয়ার প্লাস রুট ওভারের ভিতরে x1 প্লাস x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার প্লাস z1 প্লাস z2 হোল স্কয়ার। তাহলে আমরা যদি আমাদের এই দুটোর মধ্যে তাদের যদি বিয়োগ করতে হয় তাহলে কি হবে? ঠিক একইভাবে বিয়োগটা যেভাবে হয় সেরকম বীজগাণিতিক নিয়মেই আমরা এর বিয়োগ করব। তাহলে যোগ এবং বিয়োগটা আমরা বুঝতে পারলাম। এবার ধরো দুটো বিন্দু, তাদের মধ্যে দূরত্বটা আমরা বের করবো। দুটো ধরো স্থানাঙ্ক দেওয়া আছে, তাদের মধ্যে দূরত্বটা আমাদের বের করতে হবে। ধরো এক্স এবং ওয়াই অক্ষ, ধরো এখানটায় এ একটা বিন্দু দেওয়া আছে, x1 y1 z1, আর বি একটা বিন্দু দেওয়া আছে x2 y2 z2। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ধরো এটা ও, তাহলে এখানে আমাদের ও এ আছে, সরি ও এ, এটা ও বি, তাহলে এটা এই পাশে গেছে, এটা এই পাশে গেছে, তাহলে আমাদের বের করতে হবে এ বি। তাহলে এ বি, তাহলে কোনটা বের করতে হবে? এই এ বি, তাহলে এটা বি, এ বির মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে দেখো একটা ত্রিভুজ সূত্র আমরা পাচ্ছি। আমরা কি পাচ্ছি না, ও এ প্লাস এ বি সমান ও বি, এটা পেয়েছি ও বি ত্রিভুজ সূত্র, এইটা প্লাস এইটা সমান এইটা। তাহলে এ বি সমান কত? না, এ বি সমান ও বি মাইনাস ও এ। অর্থাৎ আমরা যদি ভেক্টর দিয়ে এখানে প্রকাশ করি x1i প্লাস y1j প্লাস z1কে, এটা যদি আমরা প্রকাশ করি x2i প্লাস y2j প্লাস z2কে, তাহলে আমরা কি করব? ওই দুটো মান এইটা থেকে i থেকে i, j থেকে j, কে থেকে কে আমরা বাদ দেব। বাদ দিলে কি হবে না, এদের মধ্যে দূরত্বটা ভেক্টর রূপে পাবো এবি, তার পরম মান পেলে আমরা কি করব না, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার অনুযায়ী তার মানটা নির্ণয় করব। এবার আমরা ধরো ভেক্টর গুণ করব। এই ভেক্টর গুণ করতে গেলে আমাদের দুটো জিনিস করতে হবে, একটা ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট আমরা কাদের করব, কিভাবে আমরা ডট প্রোডাক্ট করব? ধরো এ একটা ভেক্টর x1i প্লাস y1j প্লাস z1k, বি একটা ভেক্টর ধরো x2i প্লাস y2j প্লাস z2k। এখন ডট প্রোডাক্টের কি না, যদি দুটি ভেক্টরের গুণফল একটি স্কেলার রাশি হয় তাহলে তাকে স্কেলার গুণ বা ডট প্রোডাক্ট বলবো। ডট প্রোডাক্ট মানে আমরা এইভাবে ডট দিয়ে আমরা লিখি, দুটি ভেক্টরের গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাহলে উহাদের ভেক্টর গুণ বা ডট প্রোডাক্ট বলা হয়। কারণ ডট প্রোডাক্টের কয়েকটা সূত্র আমরা পড়ব। এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, যেখানে থিটা ভেক্টরদের মধ্যবর্তী কোণ। তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, প্রমাণ। তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। বি ডট এ সমান কি হবে? তাহলে বি এ কস অফ এ বি যদি থিটা হয় তাহলে বি এ কি হবে? ভেক্টর অনুযায়ী মাইনাস থিটা, তাহলে কি হবে? কস অফ মাইনাস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু বি এ কস অফ মাইনাস থিটা কস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে আমরা কি পেলাম? এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ। অতএব এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ। এবার ধরো আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে ইজ ইকুয়াল টু কত? আই ডট জে ডট কে সমান কত?
দেখো আই ডট আই মানে কি? আই ডট আই মানে দেখো আইটা কি এক্স অক্ষ বরাবর, তারপরের আইটাও এক্স অক্ষ বরাবর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? 0। তাহলে আমরা জানি কি আই ডট আই মানে কি না আই ইন্টু cos 0 1, তাহলে কি হবে না আই ডট আই দ্যাট ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1, কারণ এদের পরমাণ কত? 1 একক, তাহলে 1। ধরো আই ডট জে সমান কত? cos 90 দ্যাট ইজ ইকুয়াল টু 0, জে ডট কে ইজ ইকুয়াল টু 0, কে ডট আই ইজ ইকুয়াল টু 0। এটা হলো আমাদের ডট প্রোডাক্টের নিয়ম। তাহলে আমরা ধরো আমাদের দুটো ভেক্টর a ইজ ইকুয়াল টু x1i প্লাস y1j প্লাস z1k, b ইজ ইকুয়াল টু x2i প্লাস y2j প্লাস z2k। তাহলে a ডট b ইজ ইকুয়াল টু কত? তাহলে x1i প্লাস y1j প্লাস z1k ডট x2i প্লাস y2j প্লাস z2k, that is equal to x1i x1 x2 i dot I plus x1 y2 I dot j plus x1 z2 I dot k plus y1 x2 j dot I plus y1 y2 j dot j plus y1 z2 j dot k plus এটা দিয়ে তাহলে z1 x2 k dot I plus z1 y2 k dot j plus z1 z2 k cross k। তাহলে দেখো তো এখানে I dot I1 তাহলে x1 x2 I dot j I dot k 0 j dot I 0 তাহলে প্লাস y1 y2 j dot j 1 j dot k 0 k dot I 0 k dot j 0 k dot k 1 তাহলে প্লাস z1 z2। তাহলে আমরা কি পেলাম? a dot b is equal to x1 x2 plus y1 y2 plus z1 z2। তাহলে একটা জিনিস দেখো, আমরা দুটো ভেক্টর তাদের ডট প্রোডাক্ট করেছি। ডট প্রোডাক্ট করতে সেখানে আমরা কি পেলাম? সেখানে পেলাম x1 x2 y1 y2 z1 z2, অর্থাৎ স্কেলার রাশি পেলাম। অর্থাৎ দুটো ভেক্টরের গুণফল একটি স্কেলার রাশি, এটাকে আমরা বলছি স্কেলার গুণ বা ডট প্রোডাক্ট। আমরা এখান থেকে অঙ্ক করব, এরপরে আমরা আলোচনা করব ক্রস প্রোডাক্ট। পরের ক্লাসে আমরা ক্রস প্রোডাক্ট এবং অন্যান্য ভেক্টরের জিনিস নিয়ে আলোচনা করব।